মিলেট হলো ছোট্ট বীজযুক্ত শস্যদানার একটি বৈচিত্র্যময় দল, যা কঠোর পরিবেশে পুষ্টিকর উপকারিতায় এবং স্থিতিস্থাপকতার জন্যে ব্যাপকভাবে চাষ করা হয়। এশিয়া ও আফ্রিকার অনেক অংশে এগুলি একটি প্রধান খাদ্য। মিলেট বা বাজরা জাতীয় শস্যের অতি পরিচিত জাত হল কাউন চাল, যা আমাদের ত্রিপুরা রাজ্যে অতি পরিচিত নাম। এই কাউন চাল খুবই উপকারী শস্য, যার মধ্যে কোনো শর্করা নেই। এই কাউন চাল একটি জাদুকরি বা সুপারফুড শস্য। অত্যন্ত পুষ্টিকর এই সুপারফুডটি দ্রুত স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের পছন্দের খাদ্য তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে। কারণ কাউন চাল এমন একটি পুষ্টিকর খাদ্য যা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, এমন অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে। তাই তো ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি FSSAI এর এক সমীক্ষায় বলা হয়েছে কাউন হার্টের জন্য অত্যন্ত উপকারী। তাই তো আয়ুর্বেদে কাউনকে বলা হয়েছে তৃণধান্য। দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ির প্রত্যন্ত অঞ্চল পূর্ব পিলাক গ্রামের তেজামুখ পাড়ার কৃষকরা কাউন ধানের চাষ করে গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় কৃষকদের তাক লাগিয়ে দিয়েছেন। আমরা এখন কথা বলে নিচ্ছি পূর্ব পিলাক গ্রাম পঞ্চায়েতের তেজামুখ পাড়ার কৃষক জরণ মল্ল। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে কাউন চাল করছেন আপনি কিভাবে করছেন একটু বলুন আমাদেরকে। আমি প্রথমত জমিতে জল সাজ দিছি, সাজ দিবার পরে যে কিছু জল শুকনা ছিল, এটা শুকনা অবস্থায় জল দিয়েছি। জল দেওয়ার পরে 2-1 দিন পরে এর মধ্যে আবার চাষ দিছি। চাষ দেওয়ার পরে লাইন করিয়ে কাউন ধানটা রোপণ করছি। আচ্ছা, মানে আপনি কীরকম মাটি, প্রথম মাটিটাকে কীভাবে তৈরি করেছেন? মাটিটা জল অত হয়েছে ন উষ্ণ ন শীতল। হ্যাঁ, এটা অত হয়েছে বেশি বেশি ভিজাও না, বেশি শুকনো না, একটু ঝুরঝুর করে করেছেন। হ্যাঁ, ঝুরঝুর করে। আচ্ছা, ঝুরঝুর করে করেছে। এটাকে সারিবদ্ধভাবে রোপণ করেছেন নাকি এমনি ছিটিয়ে দিয়েছেন বীজগুলো? এইটা সারিবদ্ধভাবে করছি। সারিবদ্ধভাবে করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কতটুক জমি? আমি প্রথম দাগে করছিলাম 2.5 মতন, এরপরে দাগে করছে 1/2 মতন। আধাখানি জায়গাতে আপনি কাউন চাষ করেছেন? আগে 2.5 করছিলাম। আচ্ছা, এবার যে কাউন চাষ করেছেন, এই যে বীজগুলো আপনি কোত্থেকে পেয়েছেন? আমি এটি দেবদারু সেক্টর থেকে আমাকে এই বীজগুলো ফলতনবাবু দিয়েছে। তারপরে আমাকে সারও দিয়েছে, আবার বিভিন্ন সুযোগ সুবিধা সারের বদলে কিছু সুযোগ সুবিধা দিয়েছে। আবার ওই সার কিছু সহযোগিতাও করছে। সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা করেছে? হ্যাঁ। আচ্ছা, আর্থিকভাবে আপনাকে এই কাউন চাষ করার জন্য সহযোগিতা করেছে। এর আগে কি আপনি কাউন চাষ করেছেন এখানে? না, আর কোনো সময় করে নাই। এই প্রথম আপনি করেছেন? এই প্রথম করেছি। আচ্ছা, আপনি এই প্রথম যে চাষ করেছেন, এই চাষ করার পরে আপনি কি রকম ফলন পেয়েছেন? এটা অন্যান্য ফসল থেকে, ধান বা বেগুন আলুর থেকে অনেক উন্নত মানের, এবং ফসলও বেশি, খরচও কম। খরচ কম, তার উৎপাদনটা বেশি। আচ্ছা, আপনার যে জমিতে আপনি কাউন চাষ করেছেন কতটুকু হয়েছে আপনার ফলন? আমার ফলন প্রায় 2.5 কুইন্টালের মতো, 2.5 কুইন্টাল প্রথম অবস্থা হয়েছে, আর এখন আছে এনে 20-30 কেজি ফলন হইব। আচ্ছা, এই যে কাউন চাষ করে যে ফলনটা পাচ্ছেন, সেটাকে আপনি কি বাজারজাত করছেন, বাজারে বিক্রি করছেন? বাজারে বিক্রি করছি। আচ্ছা, বাজারে বিক্রি করে আপনি লাভবান হচ্ছেন? লাভবান হচ্ছে। এই চাষ পদ্ধতি করার সময় আপনার কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, আমার ফলতনবাবু BW ফিল্ড অফিসার, তাই আমাকে কইছে যে এইভাবে করো, লাইন করি করো, এই কাউন চাষটা করলে এটা এই প্রশিক্ষণ এটাই দিছি। আচ্ছা, এইটাই তো প্রশিক্ষণ আপনাকে, মানে BLW অফিসার আপনাকে এই কাউন চাষটা করার জন্য প্রশিক্ষণ দিয়েছে। আগামী দিনে কি আপনি এই চাষটা আরো করতে চান? আগামী দিনে আরো 1 হেক্টর করব। 1 হেক্টর জায়গাতে আপনি করবেন? হ্যাঁ, তার জন্য সরকারি সাহায্য। আচ্ছা, কাউন চাল একটি সপুষ্পক উদ্ভিদ, রবি শস্য। গাছের দৈর্ঘ্য 90 থেকে 120 সেন্টিমিটার। বীজ খুবই মসৃণ। ধানগুলো চাষ করার আগে যে জমি রয়েছে তা জৈব সার দিয়ে ভালো করে মাটিকে উর্বর করে ঝুরঝুর করে নেওয়া হয়। জমির মাটিগুলো কিছুটা সেঁতসেঁতে রাখতে হয়, এতে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। বীজ লাগানোর পর থেকে
90 দিনের মধ্যে সে কাউন চালে পরিপূর্ণ রূপদান করে। কৃষি দপ্তরের প্রকৌশলীরা কাউন চালকে সুপারফুড হিসেবে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন এবং কাউন ধান চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সেদিকে পরামর্শ দিয়ে থাকেন। আপনার কাছে জানতে চাইব, এখানকার কৃষকরা যে কাউন চালের চাষ করছে কিভাবে করছে, আপনাদের অফিস থেকে তাদেরকে কিভাবে সাহায্য করছেন, আপনি একটু বিস্তারিতভাবে বলুন। আমাদের একটা স্কিম আছে, ভারত সরকারের স্কিম, যেটা হচ্ছে NFSM FNS, মানে ওই ফুড অ্যান্ড নিউট্রিশিয়ালসের উপরে। তো ভারত সরকার দ্বারা ওই স্কিমের আন্ডারে আমরা বীজ সাপ্লাই করি কৃষকদের কাছে। আর ওই স্কিমের আন্ডারে আমাদের কিছু কেস অ্যাসিস্ট্যান্সও রয়েছে, আমরা ওদেরকে সময় সময় দিয়ে থাকি। কিছু জৈব সার রয়েছে যারা বিনামূল্যে আমরা তাদেরকে দেই। তারপর এই ওরা মানে নিজের থেকে বাকিগুলো নিয়ে বহন করতে হয়। আর গত বছর একজন আমাদের যে মংলাফ্রু মগ আমাদের মেন কৃষক এই কাউন ধানের, আপনারা এই যেটা দেখছেন এটা হচ্ছে ফক্সটেল মিলেট, মানে এটাকে শিয়ালের লেজের মতো আকৃতি, তার জন্য ফক্সটেল মিলেট। তাছাড়া আরও মিলেট আছে, যেমন পার্ল মিলেট আছে, তারপর আপনার এই ফিঙ্গার মিলেট আছে, কোডো মিলেট আছে, এগুলো মিলেটের কিছু টাইপস। তো আমরা আগামী দিনে আরও অন্য মিলেটসগুলো জাতিগুলো আছে যে ওদেরকেও আমরা এখানে মানে এই যাতে চাষ করে বেশিরভাগ, তার জন্য চেষ্টা করব। শুধু পূর্ব পিলাক নয়, আমাদের আরও একটা বিসি রয়েছে, সাউথ হিচাসরা, সাউথ হিচাসরাও আছে, প্লাস নর্থ হিচাসরা। এই তিনটা এই বিসি আমাদের এই যত কোর্স সিরিয়ালস রয়েছে বা নিউট্রিশিয়াল রয়েছে তার জন্য প্রসিদ্ধ। মেজ বলেন বা ফিঙ্গার মিলেট বলেন বা এই ফক্সটেল মিলেট বলেন, ওই জায়গাগুলোতেই বেশি হয়, প্লাস কিছু আছে জুমের মধ্যেও হয়। আর গত বছরে আমরা কিছু অল্প জায়গার মধ্যে করেছি, মংলাফ্রুর মগের এই ক্ষেত দেখে বা ওনার যে মার্কেট ভ্যালু পেয়েছে ওরা, তা দেখে অন্যান্য কৃষক হাইলি মোটিভেটেড। তার জন্য এই আমার জুরন কাকা, তাই উনিও ওই মংলাফ্রু বাবুর ক্ষেত দেখেই ওনার নিজের থেকে করেছেন ওরা। তারপর আমাদের বিষ্ণুদেব মজুমদার আছে কৃষক, তার প্রগ্রেসিভ ফার্মার। আমি যাদের নাম নিচ্ছি সবাই প্রগ্রেসিভ ফার্মার, মানে সারা বছর ওরা কৃষিকাজের সঙ্গে জড়িত থাকে, আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত থাকে। তারপর আমরা টাইম টু টাইম ওদেরকেও আমরা সাহায্য করতে থাকি। কিছু সমস্যা হলে আমাদেরকে ফোন করে বা মেসেজ করে, আমরা সময়ে সময়ে যদি রিপ্লাই নাও দিতে পারি তাহলে কিছু সময় পরেও আমরা ওদেরকে কন্ট্যাক্ট করি। তারপর এইবার আমরা এই স্কিমের আন্ডারে গত বছর থেকে তুলনায় প্রায় 3 থেকে 4 গুণা বেশি টার্গেট নিয়েছি। আর ওই যারা 1 কানি করেছে ওরা এবার 5 কানি করতে প্রস্তুত, যারা আধা কানি করেছে ওরা 3 কানি করতে প্রস্তুত। আর আমাদের দেখে অন্যান্য কৃষি মহকুমা ওরাও মানে হাইলি মোটিভেটেড হয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কীভাবে করছো, মার্কেট ভ্যালু কেমন পাচ্ছে কৃষকরা। তো আমি নিজের থেকে আমি ওদের থেকে 5 কেজি করে অন্যদের কাছে দিয়েছি, 300 টাকা করে ওরা দিয়েছে। তারপর মার্কেটে 280, যদি মিলের পরে ওরা মিল করে দেয় তাহলে ওটার দাম 300 টাকা হয়। তো আমাদের আরেকটা স্কিম আছে RGP, ওই স্কিমের থেকে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আমরা ওই যারা তাদের বীজটা প্রকিউর করে অন্যান্য কৃষকদেরকে আবার বিলি করি। তো এটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আপনার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনি যে এই ফক্সটেল মিলেট বললেন, হ্যাঁ, এই বীজটা আপনার দপ্তর থেকে কৃষকদের দিচ্ছেন, উৎসাহিত করছেন, এটা সম্পর্কে এই যে কাউন ধান যেটা, এটা সম্পর্কে একটু বলুন। কেন এই চাষটা করবে? অন্য চাষও তো করতে পারে। কাউন ধান হচ্ছে, দেখেন এটাকে বলা হয় পোর্টসম্যান ফুড, মানে এই জিনিসটা ডেজার্ট এরিয়া, যে জায়গাটা মানে মরুভূমি, যে জায়গাতে অন্য কোনো কিছু চাষ হয় না, ওই জায়গাতে এই মিলেটগুলো চাষ করানো যায়। যেমন রাজস্থান ধরেন বা গুজরাট ধরেন, এগুলো তো এরিয়াতে এগুলো দিয়ে খাওয়ান, মানে তাদের স্টেপল ফুড হিসাবে এগুলো ধরা হয়। আর আমাদের দিকে ওটা পোর্টসম্যান ফুড। এখন এটার মার্কেট ভ্যালু এত যে কৃষকরা অনেক এখন মনে হচ্ছে যে এটা পোর্টসম্যান না, রিচম্যান ফুড, কারণ ওটা 300 টাকা কেজি তো গরিবের পক্ষে সম্ভব না কিনা। তো আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে যে আমরা কৃষকের আয় দুগুণা করব। তো দুগুণা ওরা পাচ্ছে, যদি আশা করি যে যারা পাচ্ছে ওরা যদি খুশি হয়ে থাকে তাহলে অন্যান্য দিন আবার করবে, বেশি করে করবে। তারপর এটা কারণ হচ্ছে যে আমাদের অন্য এটাকে বলা হয়। তারপর এটার সম্বন্ধে আমাদের এই বাজেট সেশনে বলা হয়েছে যে এটার সম্বন্ধে বোর্ড করবে, যেমন কোকোনাট বোর্ড, কটন বোর্ড, এভাবে অন্যর একটা বোর্ড করা হবে। তার জন্য আমরা তো একটু খুশি আছি যে অন্যান্য মানে স্কিমগুলো পাবো মিলেটের উপরে। আর এটা মানে নিউট্রিশনাল ভ্যালু অনেক। আমাদের ধানের মধ্যে চাল খাই আমরা, মিলিংয়ের সময় যে প্রোটিনটা থাকে ওটা চলে যায়। ধান থেকে চাউল যখন আমরা বাইর করি
ওটাকে পলিশ রাইস বলে। মিলিং রাইস তখনই হয় যদি ওইটা অ্যালুমিনিয়াম লেয়ারটা থাকে, তখন ওই প্রোটিনটা থেকে যায়। কিন্তু মিলেটসে 12.3% প্রোটিন থাকে, লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, আর সুগার যাদের আছে ডায়াবেটিস তাদের জন্য খুব ভালোই, তারা এটা সুগারটা নিউট্রালাইজ করার অনেক সাহায্য করে। তার জন্য আমরা বেশি থেকে বেশি এটার প্রমোশনের জন্য কাজ করছি, এবং ভারত সরকার আমাদেরকে উৎসাহিত করছে ওদের স্কিম দিয়ে। আর আমরা স্টেট লেভেল স্কিম এই দিয়ে প্লাস ভারত সরকারের অংশগ্রহণ 90:10 রেশিওতে আমরা এগুলোর প্রচেষ্টা চলে থাকবে। আচ্ছা, এই কাউন চাষটা করার জন্য আপনাদের যেই জমিগুলোতে করেন, এখন স্পেশাল কিছু জমি আছে নাকি সব জমিতে এটা হয়? হ্যাঁ আছে, যেমন সামান্য লাল মাটি, পলি মাটি এবং এই আপনার এই কালো মাটিতে খুব ভালো চাষ হয়। আর যে জায়গাতে মানে এই ড্রেনিং ফ্যাসিলিটিটা আছে ওটা ভালো, যেমন যদি এখন বর্ষা দেয় জল জমে থাকে, তো এই জমিটা মানে এই ওয়াটার লগিং বলে ওটাকে, ওটা খুবই খারাপ, কারণ এটার গুঁড়াটা অনেক নরম, ওটা পড়ে যায়। প্লাস বিভিন্ন রোগ, তারপর পোকামাকড় আক্রান্ত করার খুব মানে চান্স বেশি হয়ে যায় তখন। তো যে জায়গাটা ওয়েল ড্রেন মানে ভালো, হ্যাঁ ওই জায়গাটা খুব মানে সুইটেবল এরিয়ার জন্য। আর যখন দেখা যায় যে ওইটার ময়েশ্চার কমে গেছে, তার 1 থেকে 2 বার চাষ দিলেই হয়, কারণ এই ফসলটা যে কোনো ওয়েদারে উইথস্ট্যান্ড করতে পারে, মানে হাইলি টলারেন্ট এগুলো। তার জন্য মিলেটটার দিকে আমাদের বেশি প্রচেষ্টা। আপনারা যে কৃষকদের সাহায্য করছেন, কিভাবে মানে সাহায্য করছেন? ওদেরকে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন না আগামী দিনে আরও প্রশিক্ষণ দেবেন, এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে? হ্যাঁ, ইদানিং আমরা একটা ট্রেনিং নিয়েছি, এর আগেও নিয়েছি। এই দেবদারুতে একটা বড় লেভেলের ট্রেনিং হয়েছে 100 জন ফার্মারকে নিয়ে। এই পূর্ব পিলাকে আমরা একটা ট্রেনিং করেছি। ট্রেনিংয়ের আমরা এই সদস্য রেখেছিলাম 40 জন, কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যে মিলেটের প্রতি মানুষের এত আগ্রহতা। 50 জনের জায়গাতে 40 জনের জায়গাতে প্রায় 150 জনের মতো মানুষ অ্যাটেন্ড করেছে। তো পরে আমরা যে মিষ্টির প্যাকেট ওদের জন্য এনেছিলাম আবার গিয়ে আনতে হয়েছে। তারপর আমরা ওদেরকে একটা লিফলেট দিয়েছি প্রত্যেক কৃষককে। ওই লিফলেটের মধ্যে লেখা আছে কীভাবে চাষ দেওয়ান, কীভাবে জলসেচ, কী কী কীটনাশক ব্যবহার, আর হারভেস্টিংয়ের টাইম, তারপর অন্যান্য যেগুলো মানে প্যাকেজ অফ প্র্যাকটিসেস বলে ওটাকে আমাদের এগ্রিকালচার ল্যাঙ্গুয়েজ দিয়ে, এগুলো সব মানে ওদেরকে বাংলায় আমরা দিয়েছি যাতে ওরা ভালোটিকে বুঝতে পারে। আর যদি না বুঝে তাহলে ওদেরকে ইংলিশেও আমরা অ্যাভেলেবল আছে, আমরা করে দেবো। তো আরও আগামীতে আমাদের ট্রেনিং ধরা আছে মিলেটের উপরে, তো আমরা ওটা টাইম টু টাইম আমরা চালিয়ে যাব। মোট 90 দিন পর এই কাউন ধানগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে যায়। এই কাউন ধানের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যার দৃষ্টান্ত তেজামুখ পাড়ার কৃষকরা, যারা কাউন ধান চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছেন। আপনার নাম কি? আমার নাম মৌলা ফ্রুমক। আচ্ছা, এই জমি আপনার? আমার। আচ্ছা, এখানে যে কাউন চাষ করেছেন, করছে। কিভাবে করেছেন? কিভাবে করছে, প্রথমে আমরা আগে তো বিভিন্ন আলু টালু চাষ করতো, এরপরে এগ্রিকালচার দপ্তর থেকে বিভিন্ন পদ্ধতি বাড়ায়। এর জন্য এগ্রিকালচার থেকে আপনারা বারবার কইতেছে যে কাউ ধান চাষ করো, এই কাউ ধান মধ্যে প্রভেদ বেশি, তো সেইভাবে আমরা উৎসাহ দিতেছে। তো প্রথমে একবার করছি যে প্রায় 5 কানির মতো, এটা বীজগুলি উৎপন্ন হয়েছে না, তখন আমি মার গেছে। এরপরে দ্বিতীয় বছর আমি করছে প্রায় 2 কানির মতো, এখানে প্রায় 3 কুইন্টাল এরকম ওজন পাওয়া হয়েছে। তো 3 কুইন্টালের আমি মার্কেটে বেচা হয়েছে, আমি ওই চাল করে বেচছে 300 টাকা করে, প্রত্যেক কিলো 300 টাকা করে বেচছে। তাহলে আমার আবার উৎসাহ বেড়ে গেছে। আমরা হলো ধান চাষি, আলু করে, আলু সিজনে আলু করে, ধান সিজনে ধান করে, আর কাউন সিজনে কাউন করে। এই পর্যন্ত আমি এই কাউন ধান 2 বছর করে, দুই সিজন করছে। আমি কারো মিশা কইতাম না, 2 সিজন করছে। আবার সামনে আমি এই বৈশাখ না জ্যৈষ্ঠ ফার্স্ট মধ্যে আমি আবার 2 কানির মতো আমি চাষ করব। দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি কৃষি মহকুমার অফিস অন্তর্গত দেবদারু সেক্টর অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ পূর্বপিলা গ্রামের তেজামুখ পাড়ার কৃষকদের কাউন ধান চাষ পদ্ধতি বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বীজ বপন থেকে শুরু করে কিভাবে কৃষকেরা জমি পরিচর্যা করবে ওসব বিষয়গুলি তারা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা কথা বলে নিচ্ছি পূর্বপিলা গ্রাম পঞ্চায়েত
তেজামক পাড়ার কৃষক শিবপ্রসাদ মল্লর সঙ্গে। আপনার সঙ্গে প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কাউন চাষ করছেন, আচ্ছা, আপনি কতটুক জমিতে কাউন চাষ করছেন? আমি আড়াইকানিতে। এই আড়াইকানি জমিতে যে চাষ করেছেন, হুম। আপনি কিভাবে চাষটা শুরু করেছেন? এর আগে আপনি কি করতেন এই জমির মধ্যে? এর আগে আমি আলু চাষ করতাম আর বিভিন্ন সবজি চাষ করতাম। এরপরে সেক্টর অফিসার আমাদের দেবদারুর নান্টু দাস মহোদয়, নান্টু নম, উনি প্রচেষ্টায় আর পলধন বাবু ফিল্ড অফিসার, উনি প্রথমে আমাকে উদ্যোগ দিয়েছিল যে এইভাবে যদি আপনি কামিনী ধানটা চাষ করেন খুব ভালো লাভবান হবেন আলুর থেকে। তখন আমি অনেক চিন্তাধারার পরে পলধন বাবু এবং নান্টু নম মহোদয়, আমাদের দেবদারু সেক্টর অফিসার, উনার প্রচেষ্টাতে তারপরে উনি খুব যথেষ্ট পরিমাণে হেল্প করছেন। আর ফিল্ড অফিসার যে পলধন বাবু, উনি তো আমি যেদিনকে লাগামু বীজটা, উনি সারাক্ষণ আছিলেন এবং খুব হেল্প করছেন। এবং মাননীয় কৃষিমন্ত্রী এই যে উদ্যোগটা নিচে, অনেক কৃষক এটার থেকে অনেক উপকৃত হইব। মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল মহোদয়কে আমি অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া এই আমাদের মতন যারা বেকার ছেলে আছে, তারা ধান, আলু, বিভিন্ন সবজির থেকে এই সবজিটার অনেক লাভবান। এবং এটার বাজারজাতর মার্কেটে এখন ন্যূনতম কেজি 300 টাকা। আর চুরাইয়া যদি আমরা চাউল তৈরি করি বেশি 350 টাকা এমনি আরামসে বিক্রি করা যায় এবং মার্কেটে ন লাগে না, আমাদের বাড়িতে আসে নিয়ে যায়। তাছাড়া এটাতে একটা জিনিস সমস্যা, রোগ থেকে মুক্ত করার জন্য পর্যাপ্ত পরিমাণের এটারে গাইডনেস দিতে হয়। আর দ্বিতীয়ত কথা হইল এটার অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না। এটা শীতকালীন মৌসুম, 90 দিনের মধ্যে এই ফসলটা পুরা তুলে ঘরে নেওয়া যায়। আর কামিনী ধানটা খুব এমনি ছোট, কিন্তু এটির ওজন ভালো। আর এটার সাধারণত আমাদের এই জোলাইবাড়ি সেক্টরের মধ্যে এই প্রথম এসেছিল, আগে এই ধরনের চাষ হতো না। তবু আমি মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথের যে একটা প্রচেষ্টা নিয়েছিল বেকার ছেলেদেরকে বা কৃষকদের প্রতি যে দৃঢ় নজর দিয়েছে, এটাতে আমি মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়কে আমি আন্তরিকভাবে অনেক অভিনন্দন জানাই। এবার একটা প্রশ্ন করছি আপনাকে, আপনি যে কাউন চাষটা করছেন এই জমির মধ্যে, আপনি জমিটাকে কিভাবে তৈরি করেছেন? এটাতে প্রথমে আমি 5 প্রেসার দিয়েছিলাম, একদম পাউডার জোর করতে হইব আর জৈব সার ইউজ করতে হইব। পাশাপাশি রাসায়নিক সারটা একটু কম ইউজ করছি, কারণ কামিনী ধানটা জৈব সার লাগিয়া খুব পারফেক্ট। আর জৈব সারটা ইউজ করলে রোগ ব্যাধি বিভিন্ন ইয়ের থেকে একটু মুক্ত পাওয়া যায়। আর কামিনী ধানটা হলো এটার যাতে আগাছা যখন গাছটা বড় হইব তার নিচে আশেপাশে কোনো ঘাস থাকতে পারতো না, নেট অ্যান্ড ক্লিন একদম। আর এটার 12 ইঞ্চির মধ্যে এটার লাগাইতে হইব। আমাদের একটা রুল আছে, মাপ আছে। এটার একটা কামিনী ধানের চারা এটি তো শস্যের মতনে, এটার থেকে ডিস্টেন্স করে লাগাইতে হয় লাইন বাই লাইন। আর এটার লাইন হলো 10 ফুট লম্বাতে আমরা 10 ফুট দিয়েছি। আর এটার ডিস্টেন্স হলো 12 ইঞ্চি। এর মধ্যে এটারে আলুর মতন কইরা ছোট কোদাল দিয়া গোড়াতে মাটি দিতে হয়, 3বার ওটার গোড়াতে জল দিতে লাগে। তারপরে এইভাবে আমি আমাদের ফিল্ড অফিসার পলধন বাবুর এইভাবে দেখাই দিয়েছেন। আর নিজেরও কৃষির একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন কৃষির সঙ্গে যুক্ত আমি এইভাবে চাষ করছি, মোটামুটি ভালো ফসল হয়েছে। আগামী দিনও কি আপনি এই চাষ নিয়ে এগিয়ে যাবেন? অবশ্যই এগিয়ে যাব। আচ্ছা, আমার কাছে খুব ভালোই লাগছে। আমি যদি এই জিনিসটা আরও আগে যদি পাইতাম, আমি আরও আগে চাষ করতাম। আপনি এখানে যে চাষ হচ্ছে, যে ফলনগুলি হচ্ছে আপনি নিচ্ছেন, এটা কি বাজারে নিয়ে যাচ্ছেন নাকি করছেন? আমাদের সেক্টর অফিসার যিনি নান্টু নম মহোদয়, উনি কিনে নেবেন। সরকার যেটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে ওনারা কিনে নেবে এরকম।
আচ্ছা, আগামী দিনে আপনি এই কাজটা করার জন্য সেক্টর অফিসার এবং কৃষি দপ্তর থেকে আপনি প্রশিক্ষণ পেয়েছেন। পেয়েছি। আগামী দিনে আরো প্রশিক্ষণ করার জন্য আপনার হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে। এবং আগামী আপনার এই এলাকার যে অন্যান্য কৃষক ভাই তাদেরকে কি বলতে চান? তারা তো এখন বর্তমানে মোটামুটি আমাদের এই দেবদারু সেক্টর, দেবদারুর বিএলডব্লিউর সেক্টর আন্ডারে মাত্র 2-3 হেক্টরের মতন হয়েছে। সামনে বছর আরও 10 হেক্টরের কাছাকাছি যাবে। পূর্ব পিলা গ্রামের তেজামুখপাড়ার কৃষকেরা আগামী দিনে আরও বেশি বেশি জমিতে কাউন ধান চাষ করতে চায়। তাদের লক্ষ্য একটাই, কাউন ধান চাষ করে তারা আয়কে দ্বিগুণ করবে। প্রতি কানিতে 150 কেজি ধান চাষ করে বাজারে এই ধানের মূল্য 200 টাকা কেজি। প্রক্রিয়াকরণ করে এই কাউন ধান থেকে উৎপাদিত চালের মূল্য 300 টাকা দরে বিক্রি করেন। তোমার নাম? আমার নাম বিষ্ণুদেব মজুমদার। আমি জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত মধ্যবিলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমি গত বছর 2024 সালে বিএ পাশ করি। এরপরে আমি বাড়িতে বেকার বসেছিলাম, তো মাঝে মধ্যে একটা ফটোগ্রাফির কাজ করতাম। এরপরে বাবা আগে কৃষক ছিল, তখন এরপর বাবার বয়স হয়, এরপর বাবা আর চাষ করতে পারে না, তো বাবার জমি অন্যজনে চাষ করতো। এরপরে কিছু টাকা জমিয়ে জমিটি আমার আয়ত্তে আনি। এরপরে আমাদের যে সেক্টর অফিসার নান্টুদা এবং পালাদন্দা যে ফিল্ড অফিসার, তারাও আমাকে বলে যে কামিন ধান এটা চাষ করার জন্য এটা প্রফিটেবল। তো আমি এটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার। তখন আমি একটু জায়গা চাষ করি, 5 ঘন্টা হবে। তো ওটা চাষ করে একটা প্রবলেম হয়েছিল, শুধু আমার যে ধান হয়েছে ওরা খুব ভালো হয়েছে, তাদের থেকেও অনেক ভালো হয়েছে অন্যরার থেকে। আমারটা প্রায় আমাকে দেখা যেত না, মানে যতটুকু হাইট হয়েছিল আমাকে দেখা যেত না। তখন তারা বলে সামনে আরও বড় চাষ করার জন্য। তো একটা পাখি যেটা প্রচণ্ড অত্যাচার করতো, তো এরপরও আমার ভালো হয়েছে। এরপরে এটা আমি ধানটা কালেক্ট করার পরে এবং অফিস থেকে আমাকে বলা হয় যে ধান লাগবে তাদের, তো আমি তাদের কাছে সেল করি। এরপরে এটা আমার ভালো একটা প্রফিটেবল, অন্য ফসল থেকে এটা প্রফিটেবল। আমার যেসব ভাইরা বেকার আছে তাদেরকেও আমি বলতে চাই যে এটা চাষ করো, বিভিন্ন কৃষিকাজে যুক্ত হও, তাহলে বেকারত্বটা ধীরে ধীরে দূর হবে। আর স্পেশালি আমাদের গভর্নমেন্ট আছে এখানে আমাদেরকে কৃষকদের ভালো সাহায্য করছে। আগে এতটা সাহায্য করতো না, যেহেতু আমার বাবারা আগে কৃষিকাজে যুক্ত ছিল, তখন এখন যে সাহায্যটা করছে ওরা পেত না। তো এখন বেকার ভাইদের যে আমার একটাই উদ্দেশ্য যে বেকার ভাইরা কৃষিকাজের মাধ্যমে এগিয়ে যাক। দিনের শেষে ধান কেটে মংলাফ্রু, ঝুলম মল্ল, শিবপ্রসাদ মল্লরা যখন মাথায় ধান নিয়ে বাড়ি যায়, তাদের এক মুঠো হাসিতেই প্রমাণ করে দেয় এই কাউন ধান চাষ করে তারা কতটা লাভের মুখ দেখেছেন। তাদের প্রত্যয় তারা এই কাউন ধান চাষ করে স্বাবলম্বী হতে চায়। আগামী দিনে এই রকম আরেকটি কৃষি দর্শন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। দেখতে চোখ রাখুন ডিটি ত্রিপুরায়।